প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে চলে আসলাম আরেকটি নতুন পর্বে। এ পর্বে আলোচনা করব অনুসরণী 1.2 এর 10 পৃষ্ঠার উদাহরণের যে অঙ্কটি দেখতে পাচ্ছ, সেই উদাহরণ অঙ্কটি নিয়ে আজকে আমি আলোচনা করব। এটি একটি সৃজনশীল প্রশ্ন। তো তোমরা ক্লাসটি অবশ্যই গুরুত্ব সহকারে শেষ পর্যন্ত দেখবা। আমি তোমাদেরকে সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর এখন পর্যন্ত যারা আমার অনুসরণের ভিডিওগুলো দেখোনি, তারা ভিডিওগুলো দেখতে এই ভিডিও ডেসক্রিপশনে লিংক পেয়ে যাবে। সেখানে তোমরা গিয়ে সম্পূর্ণ অনুসরণের অঙ্কগুলো দেখতে পারবে। আর আমার চ্যানেলের প্রতিটি ভিডিও তোমরা নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিও শেষে একটি লাইক কমেন্ট করে দিবে। তো চলো আমরা অঙ্কগুলো শুরু করি। বলছে এখানে উদাহরণ 1 নম্বরে বলছে, দেখো যে জাওয়াদকে এক অঙ্কের 6টি সংখ্যা লিখতে বলায় সে 2, 0, 3, 8, 7 ও 4 লিখলো। জাওয়াদকে 475, এখানে ফাঁকা ঘর 2 লিখে বলল এমন কিছু অঙ্ক যা এই ফাঁকা চিহ্নিত স্থানে বসালে প্রতি ক্ষেত্রে গঠিত সংখ্যা 3 দ্বারা বিভাজ্য হয়। অর্থাৎ জাওয়াদকে 6টি সংখ্যা লিখতে বলেছে, সে সংখ্যাগুলো লিখলো এবং আরো লিখলো এই সংখ্যাটা, কিন্তু এখানে একটা ফাঁকা ঘর রেখেছে। বলছে যে যা এত চিহ্নিত স্থানে বসালে প্রতি ক্ষেত্রে 3 দ্বারা বিভাজ্য হবে। এখন বলছে এমন কোন সংখ্যা এই স্থানে বসালে বলছে এটা 3 দ্বারা কি হবে, বিভাজ্য হবে। অর্থাৎ আমরাকে এক কথায় যে এখানে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা বের করতে হবে এবং এখানে কোনটা বসালে 3 দ্বারা বিভাজ্য হবে। তো প্রশ্নওয়ালা কি করেছে আমরা দেখি আগে। জাওয়াদের লেখা সংখ্যাগুলো থেকে মৌলিক সংখ্যাগুলো আলাদা করে সংখ্যাগুলোর মৌলিক সংখ্যা হওয়ার কারণ লিখো। কি বলছে, জাওয়াদের লেখা সংখ্যাগুলো থেকে মৌলিক সংখ্যাগুলো আলাদা করে সংখ্যাগুলোর মৌলিক সংখ্যা হওয়ার কারণ লিখো। এটা 1 নাম্বার প্রশ্ন, ঠিক আছে। তো আমরা আগে 1 নাম্বার প্রশ্নটা করে নিই, তারপর আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। তাহলে দেখো, জাওয়াদের লেখা সংখ্যাগুলোর মধ্যে মৌলিক সংখ্যাগুলো হলো আমরা 2, 3, 7 পেয়েছি। এই তিনটাই হচ্ছে মৌলিক সংখ্যা। এখন এই তিনটা মৌলিক সংখ্যা কেন হলো সেটা কারণ বের করতে বলেছে আমাদের। তো মৌলিক সংখ্যা আমরা কিভাবে চিহ্নিত করি, অর্থাৎ যখন কোনো সংখ্যা 1 এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় না, তখন সেটাকে আমরা কি বলি, মৌলিক সংখ্যা বলি। কি বললাম, 1 এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় না, তখন সেটা মৌলিক সংখ্যা। তাহলে দেখো 2 এর কি কোনো 1 এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো মৌলিক গুণনীয়ক আছে? নাই। অর্থাৎ 2 1 কে 2, 1 এবং 2। 3 কে দেখো, 3 1 কে 3, অর্থাৎ 3 আর 1 ছাড়া আর নাই। 7 কে 7 1 কে 7, 1 এবং 7 ছাড়া অন্য কোনো আর গুণনীয়ক নেই, তাই এগুলো মৌলিক সংখ্যা। তাহলে আমাদের ওই কথাটা জাস্ট এখানে লিখে দিতে হবে। তো চলো তোমাদেরকে লিখে দিই। তাহলে দেখো আমরা ওই কথাটা লিখলাম যে 2, 3 ও 7 সংখ্যাগুলো মৌলিক হওয়ার কারণ তাদের মধ্যে 1 ও সংখ্যাগুলো ছাড়া, অর্থাৎ এখানে 3টে সংখ্যা আছে, তাই সংখ্যাগুলো ছাড়া লিখলাম যে 1 ও সংখ্যাগুলো ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই। অর্থাৎ দেখো প্রত্যেকটা সংখ্যার মধ্যে 1 এবং নিজ সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই, তাই হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যা কাকে বলে এটা বুঝলা, যে 1 এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো গুণনীয়ক না থাকলে তাকে বলে মৌলিক সংখ্যা। আশা করি বুঝেছো। এবার খ নাম্বার দেখি কি বলেছে। খ নাম্বার বলেছে, দেখো বলছে দেখাও যে জাওয়াদের লেখা অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল 9 দ্বারা বিভাজ্য। অর্থাৎ জাওয়াদের এই সংখ্যাগুলো লেখা দ্বারা গঠিত বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা বের করে তাদের পার্থক্য, অর্থাৎ পার্থক্য মানে কি, বিয়োগফল 9 দ্বারা বিভাজ্য কিনা সেটা আমাদের প্রমাণ করে দেখাতে বলছে। অর্থাৎ বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য যদি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে আমাদের অঙ্কটা প্রমাণিত হবে, যদি না হয় প্রমাণিত হবে না। আমাদের প্রমাণ করতে বলেছে, মানে 9 দ্বারা বিভাজ্য হবে। তার পূর্বে আমাদের কি করতে হবে, তাহলে আমাদের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা গঠন করতে হবে, বিয়োগ করতে হবে, তারপর 9 দ্বারা বিভাজ্য কিভাবে হয় সেই নিয়ম অনুযায়ী আমরা বিভাজ্য কিনা যাচাই করব, যে প্রমাণিত করব। তো চলো আমরা শুরু করি অঙ্কটা খাতায়। তাহলে দেখো আমরা এখন বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা বের করব। তো এত এত দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা বের করব। তো তোমরা আমার ক্লাসটি দেখো, আমি বইয়ের চাইতে সহজভাবে তোমাদের বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। তাহলে বৃহত্তম সংখ্যা গঠন করতে হয় কিভাবে, সব চাইতে বড় সংখ্যাটা আগে লিখতে হয়, তারপর পর্যায়ক্রমে ছোটগুলো লিখতে হয়, ঠিক আছে। তাহলে সব চাইতে বড় এখানে কোনটা, 8, তাহলে আমরা 8 লিখে নেবো। তারপর বড় কোনটা, 7, তাহলে এখানে 7 লিখবো। তারপরে কত আছে, 4, তাহলে 4 লিখবো। তারপর হচ্ছে 3, তারপর আছে তোমার 2, তারপর আছে 0। তাহলে আমাদের বৃহত্তম গঠন করা শেষ। এবার ক্ষুদ্রতম সংখ্যা লিখতে হবে। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা কিভাবে লিখতে হয়, শুধু বিপরীত ক্রমে সাজিয়ে দিলে আমাদের ক্ষুদ্রতম হয়ে যায়, অর্থাৎ ছোট থেকে বড় যায়। কিন্তু ক্ষুদ্রতম সংখ্যা লিখতে গিয়ে যদি আমরা দেখি কোনো শূন্য থাকে, তখন কিন্তু শূন্যটা প্রথমে বসানো যায় না, কারণ
শূন্যের কোনো এককভাবে দাম থাকে না। আমরা যদি এই সংখ্যাটার সামনে শূন্য বসাই, শূন্যটা বাতিল হয়ে যাবে, কারণ কোনো দামই থাকবে না, তখন এটা 5 অঙ্কের হয়ে যাবে। তাই আমরা কি করব, যখন শূন্য থাকবে তখন শূন্যের চাইতে বড় সংখ্যাটা আমরা আগে লিখে নিব। তো শূন্যের চাইতে বড় সংখ্যা কোনটা? 2। তাহলে আমরা এখানে আগে 2 লিখে নিব, ঠিক আছে। 2 যদি লিখে নিই, তারপর এই 2 এর পর শূন্যটা দিব, তারপর এখন পর্যায়ক্রমে যা থাকবে আমরা সাজিয়ে দেবো, তাহলে ক্ষুদ্রতম সংখ্যা গঠন হয়ে যাবে। তাহলে 3 আছে, তারপর 4, তারপর 7, তারপর হচ্ছে 8, ঠিক আছে। তাহলে শূন্য থাকলে শূন্যের পরে ছোট সংখ্যাটা লিখে শূন্য দিয়ে তারপরে ছোট থেকে বড় সাজাবা, কারণ সামনে শূন্য দিলে তার কোনো দাম থাকে না। আর তোমরা যখন লিখবা এবার নিচে নিচে লিখবা, কারণ আমি এখানে এক লাইনে তোমাদের অঙ্কটা করে দেবো। তাহলে কি বলেছিল, বিয়োগ ফল 9 দ্বারা বিভাজ্য কিনা, তাহলে আমরা এটা কি করব, বিয়োগ করে দেবো, ঠিক আছে। যদি বিয়োগ করি তাহলে কি হবে, এখান থেকে এক ধার নিলাম, 10 থেকে যদি 8 বাদ দিই তাহলে হয় 2, এখানে এক দিয়ে দিলাম 7 হলো, এখান থেকে এক 10 ধার নিলাম, তাহলে 12 থেকে 8 বাদ দিলে কত হয়, 4, এখানে এক পরিশোধ করলাম 5 হলো, আবার এক 10 ধার নিলাম, 13 থেকে 5 বাদ দিলে হয় 8, আবার এখানে এক দিয়ে দিলাম 4 হলো, 4 থেকে 4 বাদ দিলে 0, আর 7 থেকে 0 বাদ দিলে হয় 7, আর 8 থেকে যদি আমরা 2 বাদ দিই তাহলে হবে 6। তাহলে আমরা এখানে লিখবো বিয়োগফল সমান কত পেলাম, এত পেলাম। এখন এই সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য কিনা সেটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে 9 দ্বারা বিভাজ্য কিনা আমরা জানি যে এই কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটা কি হয়, 9 দ্বারা বিভাজ্য হয়। তাহলে এই সংখ্যার অঙ্কগুলো যোগ করে যদি যোগফলটা 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটাও কি 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা লিখি যে 6, 7, 0, 8, 4, 2 সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল, অঙ্কগুলোর যোগফল। তাহলে আমরা এগুলো সব যোগ করব। তাহলে 6 যোগ 7 যোগ 0 যোগ 8 যোগ 4 যোগ হচ্ছে 2। তাহলে যোগ করলে কত পাবো, যোগ করি। তাহলে 2 আর 4 6, 6 আর 8 হচ্ছে 14, 14 সাথে 0 যোগ করলে 14 হবে, 14 আর সাথে 21, 21 আর 6 হচ্ছে কত, 27, 27 পেলাম। দেখো এখন 27 9 দ্বারা বিভাজ্য কিনা দেখো। তাহলে আমরা 9 নামটা পড়ি, 9 কে 9, 9 দুগুণে 18, 3 নাম 27, 9 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা এখানে লিখবো যে যোগফল, যোগফল কত, 27, যা কয় দ্বারা বিভাজ্য, 9 দ্বারা বিভাজ্য, 9 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা এখানে লিখবো যে সুতরাং সুতরাং এই সংখ্যাটিও কি কত দ্বারা বিভাজ্য হবে, 9 দ্বারা বিভাজ্য, 9 দ্বারা বিভাজ্য। তাহলে যেহেতু যোগফল 9 দ্বারা বিভাজ্য সুতরাং এই সংখ্যাটিও 9 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা এখানে লিখে দেবো যে জাওয়াদের লেখা অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম ক্ষুদ্রতম সীমার পার্থক্য 9 দ্বারা বিভাজ্য। তাহলে দেখো ওটাই লিখে দিলাম যে অতএব জাওয়াদের লেখা অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল 9 দ্বারা বিভাজ্য দেখানো হলো, ঠিক আছে। তোমরা চাইলে এইটুকু নাও লিখতে পারতা যে সরাসরি গঠিত বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল এত বিভাজ্য, তবে লিখলে ভালো হয়, ঠিক আছে। তো আশা করি বুঝেছো। তো পরে গ নাম্বারটা কি বলেছে সেটা আমরা দেখব। তাহলে গ নাম্বারটা দেখো, ফাঁকা চিহ্নিত স্থানে কোন অঙ্কগুলো বসবে তা নির্ণয় করো। ফাঁকা চিহ্নিত স্থানে কোন অঙ্কগুলো বসবে সেটা নির্ণয় করতে বলেছে। এই অঙ্কটা হচ্ছে তোমরা ওই যে ফাঁকা স্থানে কোন অঙ্ক বসালে 9 দ্বারা বিভাজ্য হবে ওই অঙ্কটার মতো। তো এখানে কি দেয়া সেটা কিন্তু এখানে বলেনি, বলেছে কোথায়, এই যে এখানে, এই যে দেখো জাওয়াদকে এত এত লিখে বললো এমন কিছু অঙ্ক যা ফাঁকা চিহ্নিত স্থানে বসালে প্রতি ক্ষেত্রে গঠিত সংখ্যা 3 দ্বারা বিভাজ্য হবে। এটা কিন্তু 3 দ্বারা বিভাজ্য বলেছে। অনুশীলনে যেটা আছে সেটা হচ্ছে 9 দ্বারা, এটা বলেছে 3 দ্বারা। তো এখানে আমরা আমাদের মতো করে করব। তো চলো তোমাদের করে দিই। তো আমরা জানি যে কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি কি হবে, 3 দ্বারা বিভাজ্য হবে। তার মানে আমাদের ফাঁকা স্থান বাদে অঙ্কগুলোর যোগফল আগে যোগ করে নিতে হবে, ঠিক আছে। তো চলো যোগ করে ফেলি। তাহলে দেখো আমরা এখানে ফাঁকা ঘর বাদে এত এ ব্যবহৃত অঙ্কগুলোর যোগফল, অর্থাৎ এখানে যে অঙ্কগুলো আছে সে অঙ্কগুলো আমরা যোগ করলাম। কত কত আছে, 4 7 5 2, 4 7 5 2 যোগ করলাম।
তো যোগ করে আমরা কত পেলাম 18। তাহলে আমরা কি বললাম যে অঙ্কগুলোর সমষ্টি যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটাও কি হবে 3 দ্বারা বিভাজ্য হবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে 18 হয়েছে, তার মানে কি 3 দ্বারা বিভাজ্য। তার মানে আমরা যদি এখানে শূন্য বসাই তারপরও কি হবে, এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হবে। যেহেতু 18 3 দ্বারা বিভাজ্য, সেহেতু আমরা যদি এখানে শূন্য বসাই তাহলে যোগফল কি হবে 18 হবে। আর 18 3 দ্বারা বিভাজ্য, আর 3 দ্বারা বিভাজ্য মানে কি সংখ্যাটাও 3 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা লিখবো এই ফাঁকা স্থানে শূন্য বসালে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে, অর্থাৎ এখানে শূন্য যদি বসাই 3 দ্বারা বিভাজ্য হবে। তো এভাবে আমরা আরো কয়েকটা বের করব, ঠিক আছে। তো দেখো যোগফল 18 অপেক্ষা বড়, 18 অপেক্ষা বড় এবং 3 দ্বারা বিভাজ্য কাছাকাছি সংখ্যা আমরা একসঙ্গে তিনটা নিলাম, যে 21 24 27, কারণ এগুলো কিন্তু 3 দ্বারা বিভাজ্য সংখ্যা এবং 18-র পরে অর্থাৎ 18-র চাইতে বড় কাছাকাছি সংখ্যা কিন্তু এগুলো। তাহলে এখন যদি আমরা 21 থেকে 18 বাদ দিই 3, 24 থেকে 18 বাদ দিলে 6, 27 থেকে 18 বাদ দিলে 9। তার মানে আমরা এই ফাঁকা স্থানে যদি 3 6 9 বসাই তারপরও সংখ্যাটা কি হবে 3 দ্বারা বিভাজ্য হবে। তো আমি একবারে এখানে করে দিলাম, বই অন্যভাবে করা আছে। তাহলে লিখলাম যে অতএব ফাঁকা স্থানে এই যে প্রথমে শূন্য পেয়েছিলাম আর পরে বিয়োগ করে করে 3 6 9 পেলাম। তাই ফাঁকা স্থানে 0 3 6 9 এর যে কোনো একটি অঙ্ক বসালে প্রতি ক্ষেত্রে গঠিত সংখ্যা 3 দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ এই 4টি অঙ্কের মধ্যে যে অঙ্ক এখানে বসে না কেন, এই সংখ্যাটা কি হবে প্রতি ক্ষেত্রে 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। বুঝতে পারছো? তো এটাই ছিল উত্তর। আশা করি বুঝেছো। তো আজকে ছিল এই পর্যন্ত অঙ্ক। ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে রইবে এবং ভিডিওতে লাইক কমেন্ট করে দিবে। আর ইতিপূর্বে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পূর্বের ক্লাসগুলো যারা এখনো দেখোনি তারা দেখতে এই ভিডিও ডিসক্রিপশনে পূর্বের ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে, সেখানে তোমরা যে দেখে নিতে পারো অথবা আমার চ্যানেলের প্লে লিস্টের মাধ্যমে দেখে নিতে পারো। তো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।